আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুরু করব নতুন একটা অধ্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব বা প্ল্যান্ট ফিজিওলজি। আমাদের অনেকেই আমাদের যে মেন্টরশিপ প্রোগ্রামের স্টুডেন্টরা ছিল, ওরা বলতেছিল যে এই চ্যাপ্টার নিয়ে নাকি ওদের অনেক প্রবলেম আছে। তো ভাবলাম সবার জন্য এই ভিডিওগুলো করি। তো চলো একদম বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সবকিছু কভার করার মতো করে আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব পড়ি। নাও, উদ্ভিদ শারীরতত্ত্ব বা প্ল্যান্ট ফিজিওলজি আসলেই যে ওয়ার্ডটা আসে প্রথমতই ফিজিওলজি। ফিজিওলজি ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা খুব বেশি ভালোভাবে পরিচিত না। ফিজিওলজি দিয়ে আসলে কি বোঝায় বলতো? ফিজিওলজি যদি আমরা ভাঙি তাহলে দুইটা ওয়ার্ড পাবো। এটা মেইনলি একটা গ্রিক ওয়ার্ড, একটা হচ্ছে ফাইসিস আর একটা হচ্ছে লগোস। তো লগোস শব্দটা তোমরা এর আগে অনেক জায়গায় দেখছো, বায়োলজি, জুওলজি, বিভিন্ন জায়গায় না। তো লগোস শব্দের অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান। আর ফাইসিস শব্দের অর্থ কি? ফাইসিস শব্দের অর্থ হচ্ছে নেচার। তো এখন আমরা অনেক স্বাভাবিক অর্থে, একদম সাধারণ অর্থে বলতে পারি যে ফিজিওলজি মানে হচ্ছে নলেজ অফ নেচার, অর্থাৎ আহ, প্রকৃতি সম্পর্কে আমরা যে জ্ঞানগুলা পাই সেইগুলাই হচ্ছে ফিজিওলজি। বাট আসলে ফিজিওলজির একটা ভাবার্থ আছে। ভাবার্থ হচ্ছে মেইনলি নর্মাল ফাংশনস অফ আওয়ার বডি। নর্মাল ফাংশন অফ বডি, এই বডি বলতে আসলে লিভিং বডি বুঝাইতেছে, অর্থাৎ জীবিত আছে এরকম কোনো অর্গানিজম বা এরকম কোনো কোষ, এরকম কোনো প্রাণী, এদের বডিতে যে নর্মাল জিনিসগুলো হয় যেইগুলোর কারণে বেঁচে থাকে, এইগুলাই হচ্ছে মেইনলি ফিজিওলজি। আর এই নর্মাল জিনিসগুলোর যদি ব্যতিক্রম ঘটে বা ব্যত্যয় ঘটে তখন কি হবে? অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল হলে তখন আমরা সেটাকে বলি হচ্ছে প্যাথোলজি। ঠিক আছে? এখন মানুষের কথা চিন্তা করো। প্রথমে আমরা যেহেতু উদ্ভিদের ফিজিওলজি নিয়ে পড়বো, অর্থাৎ উদ্ভিদের বডিতে যে নর্মাল ফাংশন গুলো হয় উদ্ভিদের বেঁচে থাকার জন্য, আমরা সেইগুলা জানবো, ঠিক না? তো তার আগে আমরা যদি মানুষের বিষয়টা জানি যে মানুষের বডিতে কোন কোন নর্মাল ফাংশন গুলো হইতেছে বেঁচে থাকার জন্য, তাহলে কিন্তু আমরা রিলেট করতে পারবো, ঠিক না? তো চলো দেখি মানুষের বডিতে কি কি হয়। যেমন আমরা প্রথমত কি করি? খাবার খাই। খাবার কি হইতেছে? পরিপাক হইতেছে। তো পরিপাক হচ্ছে একটা ফিজিওলজির অংশ। তারপরে আমরা অক্সিজেন নিতেছি, তারপরে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি। তাহলে এটাও একটা ফিজিওলজির অংশ, অর্থাৎ শ্বসন। তারপরে এই যে আমরা পানি খাইতেছি কিংবা আমাদের কোষে বিভিন্ন বজ্র পদার্থ তৈরি হইতেছে, এইগুলা বের করে দিতেছি কোন প্রক্রিয়ার মাধ্যমে? রেচনের মাধ্যমে বের করতেছি। তো রেচনও একটা আমাদের ফিজিওলজির অংশ। তো এই যে বিষয়গুলো আছে, তারপরে রক্ত সংবহন, এই সবগুলাই কিন্তু ফিজিওলজির অংশ ওভারঅল যদি আমরা চিন্তা করি, ঠিক না? এখন এই ফিজিওলজি গুলাই যদি তুমি উদ্ভিদের শরীরে অ্যাপ্লাই করতে চাও বা উদ্ভিদের দেহে অ্যাপ্লাই করতে চাও, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে তুমি কি কি ধরনের ফিজিওলজি পাইতে পারো? দেখো, চলো আমরা দেখি যে ধরো এটা একটা গাছ স্বাভাবিকভাবে। তাই একটা গাছ। এখন গাছ কি গ্রহণ করে? গাছ পরিবেশ থেকে ধরো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে এবং আমাদের জন্য কি দিতেছে? অক্সিজেন দিতেছে। তাহলে এটা আমরা কিসের সাথে রিলেট করতে পারি? শ্বসনের সাথে রিলেট করতে পারি, ঠিক না? এখন এই যে কার্বন ডাই অক্সাইড দিতেছে, অক্সিজেন নিতেছে, আর সরি, এটা আমরা করতেছি, আর কার্বন ডাই অক্সাইড নিতেছে কারা? উদ্ভিদ, এবং অক্সিজেন প্রোভাইড করতেছে আমাদের। এই প্রক্রিয়া কিসের মাধ্যমে হইতেছে? এই প্রক্রিয়ার ওভারঅল একটা নাম কি? সেটা আমরা বলতে পারি সালোক সংশ্লেষণ, ঠিক না? সালোক সংশ্লেষণ। এরপরে এই যে মাটি আছে, উদ্ভিদের মূল মাটিতে গ্রথিত আছে, ঠিক না? এই মাটির ভিতরে কি আছে? মাটির ভিতরে পানি আছে, তারপরে বিভিন্ন খনিজ লবণ আছে। এই পানি, বিভিন্ন খনিজ লবণ, এইগুলা কিন্তু শোষণ হইতেছে উদ্ভিদের দেহে। এই কারণে এই যে খনিজ লবণ শোষণ হইতেছে, এটারে আমরা বলতে পারি খনিজ লবণ পরিশোষণ। এটাও একটা ফিজিওলজিক্যাল প্রসেস পাইলাম, খনিজ লবণ পরিশোষণ। এই জায়গায় একটা জিনিস দেখো, আমরা কিন্তু পরিশোষণ বলতেছি, নট শোষণ। শোষণ আর পরিশোষণের পার্থক্য কি? এটা কিন্তু একটা খুব সুন্দর পার্থক্য আছে, আমরা হয়তো ওইভাবে জানি না। বাট শোষণ আর পরিশোষণের মধ্যে পার্থক্যটা হইতেছে যে শোষণ বলতে কি বোঝায়? শোষণ বলতে বোঝায় তোমার অভিস্রবণ প্রক্রিয়ায় কোনো কিছু গ্রহণ করা। অভিস্রবণ প্রক্রিয়ায় কোনো কিছু তোমার ভিতরে নেওয়া, এটাই শোষণ। আর পরিশোষণ কি? পরিশোষণ মানে কোনো তরল কিংবা গ্যাস, এই পদার্থ থেকে তুমি এক্সট্রাক্ট করে আয়ন নিবা। আয়ন কিংবা পরমাণু, এগুলো যদি তুমি গ্রহণ করো তখন সেটারে বলবো আমরা পরিশোষণ। এখন এটারে আমরা পরিশোষণ কেন বলতেছি? কারণ এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু
পুরাপুরি ভাবে লবণ হিসাবে যাইতেছে না, এটা আয়ন হিসাবে যাইতেছে। সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম এবং ক্লোরাইড আলাদা আলাদা আয়ন হইতেছে, আলাদা আলাদা আয়ন হিসাবে যাইতেছে। অর্থাৎ তরল কঠিন কিংবা হচ্ছে যে কোনো পদার্থ থেকে আয়ন হিসাবে যেহেতু গাছ নিতেছে, এই কারণে আমরা এটাকে বলতেছি হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। আশা করি শোষণ আর পরিশোষণ এই দুইটার পার্থক্য ভালোভাবে বুঝতে পারছো। তারপরে এখন দেখো, উদ্ভিদ পানি নিল ভিতর থেকে। এখন পানি নিতে নিতে একটা সময় বেশি হয়ে যায়, যেমন আমরা অনেক পানি খাই, পানি খাওয়ার পরে সব তো লাগে না, কিছু কিছু কি বের হয়ে যায় ঘামের মাধ্যমে, মূত্রের মাধ্যমে। এটা হচ্ছে রেচন। তো উদ্ভিদেরও কি, যদি বেশি হয়ে যায় পানি, তাহলে পানি বের করে দেওয়া লাগবে। তো পাতার মাধ্যমে পানি বের করে দিল উদ্ভিদ। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি হচ্ছে প্রসেদন। ঠিক আছে এই পর্যন্ত। এখন ওভারঅল উদ্দেশ্য কি, এই যে উদ্ভিদ লবণ নিতেছে কিংবা হচ্ছে তোমার পানি গ্রহণ করতেছে, অক্সিজেন নিতেছে, সরি কার্বন ডাই অক্সাইড নিতেছে, এগুলোর মূল উদ্দেশ্য কি বলতো? মূল উদ্দেশ্য কিন্তু শক্তি, শক্তি উৎপাদন, ঠিক না? শক্তি না থাকলে তো বেঁচে থাকতে পারবে না, তো শক্তির জন্যই এত সব করতেছে। এখন এই শক্তি পাবে কোন প্রক্রিয়ায়? এই শক্তি পাওয়ার জন্য আছে হচ্ছে আমাদের সর্বশেষ শ্বসন প্রক্রিয়া। কারণ কি, এই শ্বসন প্রক্রিয়াতে কি হইতেছে, শ্বসন প্রক্রিয়াতেই কিন্তু আমাদের মূল যে শক্তি ওইটা হইতেছে। অর্থাৎ কার্বোহাইড্রেট তৈরি হইতেছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি হওয়া কার্বোহাইড্রেট থেকে মেইনলি শক্তি বের করে নিতেছে হচ্ছে শ্বসন। শ্বসনে এটিপি তৈরি হইতেছে, যেটা আমরা মানে উদ্ভিদ ইউজ করতে পারবে বা আমরাও যেটা ইউজ করি। অর্থাৎ এটিপিটা আমরা কি বলি, জৈব মুদ্রা। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যেই আমাদের ফিজিওলজিক্যাল কাজগুলা করতে যে জিনিসটার দরকার পড়ে সেটা হচ্ছে এটিপি। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে জৈব মুদ্রা। তো আপাতত তাইলে আমরা কয়টা পাইলাম, চারটা। এই চারটা প্রসেস হচ্ছে উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তো খুব ইজিলি যদি মনে রাখতে চাই আমরা, এটারে আমরা খুব ইজিলি মনে রাখতে চাইলে রিলেট করতে পারি পান্তা ভাতের সাথে। তো আমি এখন থেকে বলবো যে এই যে উদ্ভিদ শারীরতত্ত্ব, এই উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারটা হচ্ছে মেইনলি পান্তা ভাত। কেন পান্তা ভাত বলতেছি? তো পান্তা ভাতে কি কি থাকে? সাপোজ প্রথমে থাকে হচ্ছে পানি, তারপরে থাকে হচ্ছে ভাত। ভাত মানে কি, কার্বোহাইড্রেট। এখন পানি আর ভাত দিয়ে তো তুমি পান্তা ভাত খাও না, কি দিয়ে খাও? সাথে লবণ ইউজ করো। আর এই যে পান্তা ভাত খাইতেছো, কিসের জন্য খাইতেছো? নিজের শক্তি পাওয়ার জন্য, ক্ষুধা মেটানোর জন্য। তো যেন তুমি কাজ কাম করতে পারো, এই কারণে খাইতেছো না? তো শক্তি। তো এই হচ্ছে পান্তা ভাতের মাহাত্ম্য। পানি কি, প্রস্বেদন রিলেট করতেছে। কার্বোহাইড্রেট কি, সালোক সংশ্লেষণ রিলেট করতেছে। লবণ হচ্ছে লবণ পরিশোষণ রিলেট করতেছে। এবং সর্বশেষে শক্তি, যেটা হচ্ছে এটিপি, এটার আমরা বলতে পারি শ্বসন রিলেট করতেছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ওভারঅল পান্তা ভাত অর্থাৎ উদ্ভিদ শারীরতত্ত্ব। এখন এই যে চারটা প্রসেস আমরা পড়বো, স্টেপে স্টেপে পড়বো। প্রথমে আমরা পড়বো হচ্ছে খনিজ লবণের পরিশোষণ। ঠিক আছে? তো আমরা এই চ্যাপ্টারের প্রথম পার্টে আসি, খনিজ লবণ পরিশোষণ। পরিশোষণ মানে কি আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি। এখন এই যে খনিজ লবণ পরিশোষণ করব আমরা, এই খনিজ লবণ পরিশোষণ বিভিন্ন ভাবে হইতে পারে, ঠিক না? হইতে পারে যে উদ্ভিদ সক্রিয়ভাবে নিতেছে, অর্থাৎ শক্তি খরচ করে নিতেছে। অথবা এমন হইতে পারে যে নিষ্ক্রিয়ভাবে নিতেছে, বা শক্তি না খরচ করেই নিজের মধ্যে লবণ নিতেছে। এর উপর ভিত্তি করে, এই শক্তি খরচের উপর ভিত্তি করে দুই ধরনের খনিজ লবণ পরিশোষণ মতবাদ আমরা পাই। একটা হচ্ছে সক্রিয় খনিজ লবণ পরিশোষণ মতবাদ এবং আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় খনিজ লবণ পরিশোষণ মতবাদ। তো সক্রিয় নিষ্ক্রিয়তে আমরা একটু পরে যাব। তার আগে আমরা দেখে নিব হচ্ছে এই লবণ পরিশোষণ থেকে বেশ ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আছে, যেগুলো থেকে অনেক বেশি পরিমাণে এমসিকিউ আসে, বুঝছো? অলরেডি আমি নিজের এইচএসসি পরীক্ষায় এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় এই অংশটুকু থেকে, অর্থাৎ খনিজ লবণ পরিশোষণের যে ভূমিকা আছে, এই অংশটুকু থেকে কিন্তু বেশ কয়েকটা এমসিকিউ পাইছিলাম। তো প্রত্যেকবারই আসে। তো আমরা এখন এই জায়গা থেকে হচ্ছে এমসিকিউ কভার করার জন্য যে পার্টটা আছে ওই পার্টটা দেখবো, ঠিক আছে? তো চলো শুরু করি। এখন উদ্ভিদ বাইচা থাকার জন্য এদের 17টা উপাদান খুবই দরকার। এটারে বলা হয় হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান। এই 17টা অত্যাবশ্যকীয় উপাদান উদ্ভিদের বাইচা থাকার জন্য। এখন এই 17টার মধ্যে 9টা আছে হচ্ছে খুব বেশি পরিমাণে লাগে, খুব বেশি লাগে উদ্ভিদের জন্য।
যেহেতু বেশি লাগে এই কারণে আমরা এদের কি বলতেছি, ম্যাক্রো এলিমেন্ট বা ম্যাক্রো মৌল। ম্যাক্রো মানে কি, ম্যাক্রো মানে হচ্ছে অনেক বেশি। আর বাকি যে 8টা আছে, 17 থেকে 9 বিয়োগ করলে কয় থাকে, 8। তো 8টা হচ্ছে খুব অল্প পরিমাণে লাগে। যেহেতু খুব অল্প লাগতেছে এই কারণে আমরা এদের বলতেছি হচ্ছে মাইক্রো এলিমেন্ট। মাইক্রো মানে অনেক কম। ঠিক আছে। তো এই যে 9টা আর 8টা এর মধ্যে যদি যে কোনো এক নয় মানে এক ভাগ আমরা মনে রাখতে পারি, ধরো আমরা যদি ম্যাক্রো মৌলগুলো মনে রাখতে পারি, তাইলে কিন্তু আমরা ইজিলি এমসিকিউ অ্যান্সার করতে পারবো যে মাইক্রো মৌল কোনগুলা। কারণ ধরো কোশ্চেন আসলো যে কোনটা ম্যাক্রো মৌল নয় কিংবা কোনটা মাইক্রো মৌল, তুমি যদি একটা জানো তাইলেই কিন্তু তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে। তো এর জন্য খুব সুন্দর একটা ট্রিক আছে যেটা যুগ যুগ ধরে টিচাররা পড়ায় আসতেছে। সেটা হচ্ছে এমজিকে ক্যাফে ফর নাইস চপস। অর্থাৎ এমজিকে নামে একটা ক্যাফে আছে, সেই ক্যাফেতে নাইস বা সুন্দর সুন্দর চপ পাওয়া যায়। ঠিক আছে। তো এর মাহাত্ম্য কি, এই যে এমজি, এমজিতে হচ্ছে ম্যাগনেসিয়াম, কে তে পটাশিয়াম। যে ক্যাফে থেকে কি আসতেছে, ক্যাফে থেকে আসতেছে হচ্ছে ক্যালসিয়াম। তারপরে ফরে কিছু নাই, এটা খেয়াল রাখবে। আর অনেকে করে কি ভুল করে, এই যে ফে আছে না এই জায়গায় ক্যাফের, ফেতে হচ্ছে ফেরাম বা আয়রন লিখা, সেটা কিন্তু ভুল। আয়রন হচ্ছে মেইনলি কি মাইক্রোমৌল, নট ম্যাক্রোমৌল। ঠিক আছে। তারপরে এই যে নাইস, এই জায়গা থেকে হচ্ছে নাইট্রোজেন। অ্যান্ড এই যে চপস, এই চপসের 5টা অক্ষর থেকে 5টা ইন্ডিকেট করতেছে কি, সি তে কি কার্বন, এইচ তে হাইড্রোজেন, ও তে অক্সিজেন, ই তে ফসফরাস এবং এস তে সালফার। তো এই যে 9টা মৌল, এই 9টা মৌল হচ্ছে ম্যাক্রোমৌল। এই 9টা মৌল বাদে যত ধরনের মৌল আছে সব কিন্তু হচ্ছে মাইক্রোমৌল। এখন কিছু কিছু মৌল আছে যে ম্যাক্রোমৌলের মধ্যে, ম্যাক্রো মাইক্রোর মাঝেও সেটা বিশেষভাবে উপকারী, মানে স্পেশাল কিছু ক্ষেত্রে দরকার। কিছু কিছু বিশেষ উদ্ভিদের জন্য, যেমন ঘাস উদ্ভিদের জন্য এইগুলা তো লাগেই, স্পেসিফিক ভাবে সিলিকন লাগে। এরকম বেশ কয়েকটা মৌল আছে যেগুলো আমাদের জানা লাগবে যে কোন কোন উদ্ভিদের জন্য কোন কোন মৌল খুব দরকারি। ঠিক আছে, সেটা আমরা একটু দেখি। যেমন ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কিসের জন্য দায়ী? ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল সৃষ্টির জন্য দায়ী। ক্লোরোফিল সৃষ্টি করে। তারপরে আসে হচ্ছে ফসফরাস। ফসফরাস কিসের জন্য দায়ী? ফসফরাস যদি কমে যায়, ফসফরাসের অভাবে কি উদ্ভিদের ফুল ও পাতা ঝরে যায়। এরা কই আছে? এরা কিন্তু বইয়ে আছে, তোমরা রিডিং করলেই পাবা। এখন এই কোশ্চেনটা অলরেডি মেডিকেলে আসছে, কিন্তু ম্যাথ 2021 সালের কোশ্চেনে এটা আসছিল। ঠিক আছে। তারপরে আরো কয়েকটা যে স্পেশাল এলিমেন্ট অর্থাৎ উপকারী মৌল যাদের বলা হয়, সেইগুলো কি, উপকারী মৌলগুলো হচ্ছে সিলিকন। সিলিকন কার জন্য উপকারী মৌল? ঘাস উদ্ভিদের জন্য। তারপরে সোডিয়াম। সোডিয়াম কিসের জন্য উপকারী মৌল? সোডিয়াম হচ্ছে C4 উদ্ভিদের জন্য উপকারী মৌল। তারপরে আছে হচ্ছে কোবাল্ট। কোবাল্ট কাদের জন্য উপকারী মৌল? নাইট্রোজেন ফিক্সিং লিগিউম। নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য কোবাল্ট অনেক উপকারী মৌল। তারপরে হচ্ছে আয়োডিন। আয়োডিন বোঝাই যাচ্ছে যে সামুদ্রিক শৈবালের জন্য। আয়োডিন আসলেই সামুদ্রিক কথাটা চলে আসে না, কারণ কি লবণ, লবণে আয়োডিন থাকে। এই তো মোটামুটি আয়োডিন হচ্ছে সামুদ্রিক শৈবালের জন্য। হ্যাঁ। তো এই জায়গায় লাস্টে একটা কথা আছে বইয়ে, সেটা অনেক হচ্ছে ভেজাইলা লাগে তোমাদের, অনেক সময় তোমরা ভুল করে ফেলো। বইয়ে যেটা বলা আছে যে সিলিকন ঘাস উদ্ভিদের জন্য একটা ম্যাক্রোমৌল, সেই হিসাবে ম্যাক্রোমৌল 10টি এবং মাইক্রোমৌল 8টি। দেখো এই জায়গায় সেই হিসাবে বলতে কি বোঝানো হয়েছে, স্পেসিফিক ভাবে ঘাস উদ্ভিদ বোঝানো হয়েছে। যখন তুমি ঘাস উদ্ভিদের কথা চিন্তা করবা, ওই উদ্ভিদের জন্য ম্যাক্রোমৌল হবে 10টি। বাট যদি ইন জেনারেল সব উদ্ভিদের কথা বলো তাইলে কিন্তু ম্যাক্রোমৌল 9টি হবে। তো ম্যাক্রোমৌল আসলে ভুল করে এই লাইন দেখে তোমরা হচ্ছে অতি আবেগী হয়ে বেশি দাগায় দিও না, বুঝছো, 10 দাগায় দিও না। এই পর্যন্ত আশা করি ঠিকঠাক আছে তোমাদের। এখন খনিজ লবণ পরিশোষণ অঙ্গ, কোন অঙ্গ দিয়ে খনিজ লবণ পরিশোষণ হয়? এটা আমরা অনেকে ভুল করি। আমরা অনেকে বলি কি খনিজ লবণ পরিশোষণ হয় হচ্ছে কি দিয়ে, মূল রং দিয়ে। বাট এটা কিন্তু ভুল। মূল রং দিয়ে হয় না। মূল রং দিয়ে কি শোষণ হয়? মূল রং দিয়ে হচ্ছে পানি শোষণ হয় মেইনলি। পানি কিন্তু আবার পরিশোষণ বইল না, কারণ পানি কি তরল আকারে শোষিত হয় অবিশ্রবণ প্রক্রিয়ায়।
এটা তো আবার তুমি আয়ন হিসাবে শোষণ করতেছো না, ঠিক না? এই কারণে এটা পরিশোষণ বলা যাবে না। কারণ মূল রং পানি শোষণ করলো, তাইলে হচ্ছে খনিজ লবণ পরিশোষণ কে করতেছে? খনিজ লবণ পরিশোষণ করতেছে হচ্ছে মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল। মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল। ঠিক আছে, মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল বলতে কি বুঝাইতেছে? ধরো এটা হচ্ছে একটা গাছ সাপোজ, এখন নিচে আমরা মূল দেখলাম। মূলের যে আগার অংশটা আছে চিকন, এই জায়গায় কিন্তু কোষ বিভাজন হইতেছে। কোষ বিভাজন হওয়ার ফলে কি একটা টাইমে মূলটা বড় হবে, এই জায়গাটা বড় হবে। তো সব সময় কিন্তু এই সামনের পার্টটা অর্থাৎ একদম আগায় যে আছে এই অংশটাই কোষ বিভাজন হইতে থাকে, ঠিক না? এই কারণে বলতেছে মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল। এই অঞ্চল দিয়ে খনিজ লবণ শোষণ হওয়ার কারণ কি? এই অঞ্চলটা সবসময় যেহেতু বিভাজন হইতেছে, এই কারণে এটাকে বলতে পারি আমরা হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যু, কারণ ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়ে আসছি কি ভাজক টিস্যুর যে কোষ প্রাচীর হয়, কোষ প্রাচীর অনেক পাতলা হয়। তাহলে কোষ প্রাচীর যদি পাতলা হয়, ওই পাতলা কোষ প্রাচীর দিয়ে সহজেই আমরা হচ্ছে খনিজ লবণের পরিশোষণ ঘটাইতে পারবো, ইজিলি লবণ হচ্ছে আদান প্রদান করতে পারবো, ঠিক না? এই কারণে হচ্ছে আমরা তো না উদ্ভিদ মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে খনিজ লবণ পরিশোষণ করে। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। আমার ডাস্টটা পড়ে গেছিল, সরি। নাও এর পরের টপিক কি আছে? এখন মেবি হচ্ছে আমাদের খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে দুইটা জিনিস আমাদের জানা লাগবে। একটা হচ্ছে প্রাপ্যতা, আর একটা হচ্ছে প্রক্রিয়া। তো আমরা বেশিরভাগ সময় প্রক্রিয়া নিয়ে অনেক লাফালাফি করি, বাট প্রাপ্যতা বিষয়টারে আমরা গোনাই ধরি না। যেমন প্রক্রিয়ার মধ্যে সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া, নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া, সক্রিয়র মধ্যে কি কি ভাগ আছে, নিষ্ক্রিয়র মধ্যে কি কি ভাগ আছে, এগুলা নিয়ে কিন্তু আমরা অনেক টেনশন ফিল করি। বাট এর যে আরেকটা জিনিস আছে প্রাপ্যতা, অর্থাৎ খনিজ লবণ তুমি পাও কিভাবে? পরিশোষণ নয় করলা বুঝলাম, বাট পাও কিভাবে, মানে কোন কোন জায়গায় পাওয়া যায়, এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই স্কিপ করে যাই। তো আসলে খনিজ লবণের প্রাপ্যতা, প্রাপ্যতা দেখতে হবে। এই প্রাপ্যতার জন্য দুইটা মতবাদ আছে। কি কি মতবাদ? কাক মতবাদ। আমরা হচ্ছে মনে রাখবো কাক মতবাদ দিয়ে। কাক মতবাদ বলতে কি বুঝাইতেছি? কাতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। আর কতে কি? কতে হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। এখন কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ বা কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ দিয়ে আসলে কি বোঝাই গেছে বলো তো? ধরো এটা হচ্ছে একটা উদ্ভিদ, সাপোজ এটা হচ্ছে বিশাল একটা উদ্ভিদ। এখন এই উদ্ভিদের মূল আছে নিচে, এই ধরো বিশাল একটা প্রধান মূল আঁকাইলাম আমরা। এর পাশাপাশি কি আছে? অনেক মাটি আছে। মাটি কি? কলয়েড। কলয়েড মানে কি? কলয়েড মানে হচ্ছে এর সাথে অলওয়েজ পানি থাকবে। তো এর মধ্যে হচ্ছে অনেক অণু পানি আছে। এখন উদ্ভিদ এই জায়গায় কি করছে? শক্তি তৈরির জন্য শ্বসন, শ্বসনের ফলে কি তৈরি হয়েছে? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এখন এই কার্বন ডাই অক্সাইড যখন এই জায়গায় আসলো, মূলের একদম কোষ প্রাচীরে চলে আসলো, তখন এর সাথে কিসের পরিচয় হবে? পানির। তখন এই কার্বন ডাই অক্সাইড আর পানির সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড তৈরি করবে, H2CO3। এখন আমরা তো সবাই জানি কার্বনিক অ্যাসিড খুবই দুর্বল অ্যাসিড, মানে স্টেবল থাকবে না, এটা আবার ভেঙে যাবে। ভেঙে কি তৈরি করবে? হাইড্রোজেন আয়ন তৈরি করবে, প্লাস বাইকার্বনেট আয়ন তৈরি করবে। এখন এই যে হাইড্রোজেন আয়ন তৈরি হইলো না, এই জায়গায় তো মাটিতে তো অনেক পজিটিভ আয়ন আছে, ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে, সব ধরনের আয়নই আছে, ঠিক না? তো আমরা ক্যাটায়নটা এক্সপ্রেস করি হচ্ছে কে প্লাস দিয়ে, এবং অ্যানায়নটা এক্সপ্রেস করি এ মাইনাস দিয়ে। কে প্লাস মানতে তো বলতে তোমরা হচ্ছে পটাশিয়াম বুঝলেও এই জায়গায় ক্যাটায়নটা এক্সপ্রেস করতে কে প্লাস বুঝাইতে হয়েছে। যদিও তুমি যদি পটাশিয়াম ভাবো তাহলেও কোনো প্রবলেম নাই, বাট পটাশিয়াম বাদেও যে কোনো একজোজি ক্যাটায়নরে আমরা কে প্লাস দিয়ে এক্সপ্রেস করি, এবং যে কোনো একজোজি অ্যানায়নরে আমরা এ মাইনাস দিয়ে হচ্ছে এক্সপ্রেস করি, ঠিক আছে? তো এখন এই জায়গায় কে প্লাস ছিল, এই কে প্লাসটা ভিতরে ঢুকে গেল। এখন কোষ থেকে বের হয়েছিল কি বলতো? পানি বের হয়েছিল। এই জায়গা থেকে কি কোনো আয়ন বের হয়েছিল? আয়ন তো বের হয় নাই। এখন কে প্লাস যে ভিতরে ঢুকলো, তাহলে কোষের ভিতরে কি একটা তোমার পজিটিভ আয়ন বেশি হয়ে গেল। এখন আমরা কি জানি, সব সময় ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সাম্যাবস্থায় রাখা লাগবে।
অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল বলতে কি বুঝাইতেছি, ইলেকট্রো অংশ দিয়ে বুঝাইতেছি হচ্ছে আয়নের সাম্যতা, এবং কেমিক্যাল দিয়ে বুঝাইতেছি হচ্ছে পিএইচ এর সাম্যতা। অর্থাৎ আয়নের সাম্যতা এবং পিএইচ এর সাম্যতা সবসময় একটা জায়গায় কোষের ভিতরেও বাইরে সেম রাখা লাগবে, তা না হলে অনেক বড় প্রবলেম হবে, বুঝছো? এখন ভিতরে তো একটা পজিটিভ আয়ন ঢুকে গেল, ক্যাটায়ন ঢুকে গেল কিংবা পটাশিয়াম ঢুকে গেল সাপোজ, তাইলে এখন এর সাথে সাথে এর নিষ্ক্রিয় করার জন্য একটা নেগেটিভ আয়ন লাগবে। কে সেই নেগেটিভ আয়ন? সেই নেগেটিভ আয়ন হচ্ছে এই যে আমাদের বাইকার্বনেট আয়ন। তাইলে কি হইলো দিন শেষে? কার্বন ডাই অক্সাইড এ পানির সাথে বিক্রিয়া করে বাইকার্বনেট অ্যাসিড তৈরি করলো, বাইকার্বনেট থেকে সরি কার্বনিক অ্যাসিড তৈরি করলো, সেই জায়গা থেকে বাইকার্বনেট আয়ন আর হাইড্রোজেন আয়ন তৈরি হলো। হাইড্রোজেন আয়ন বাইরে থেকে গেল, আর এই বাইকার্বনেট আয়ন ভিতরে ঢুকলো কার সাথে? বাইকার্বনেট প্লাস পটাশিয়াম বা হচ্ছে যে কোনো ক্যাটায়ন এর সাথে ভিতরে ঢুকলো। আশা করি বুঝতে পারছো, ঠিক না? আর একটু তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য একটু যদি হচ্ছে আমরা এই মূলটারে ধরো, এই হচ্ছে মূল আর এটা হচ্ছে মাটি, এটা আমরা একটু বড় করে এক্সপ্রেস করি। এই হচ্ছে আমাদের মূল আর এটা হচ্ছে মাটির কণা। এখন এই মূল থেকে কি গেল? কার্বন ডাই অক্সাইড এই জায়গায় যায়, এই জায়গায় কি ছিল? পানি ছিল। এই পানির সাথে বিক্রিয়া করে বাইকার্বনেট প্লাস হাইড্রোজেন আয়ন তৈরি করলো। আর মাটিতে আগে থেকে কি ছিল? একটা পজিটিভ আয়ন ছিল। এখন এই পজিটিভ আয়ন ভিতরে চলে আসলো, এটা হচ্ছে মূল, ঠিক আছে? মূলের ভিতরে চলে আসলো। এখন পজিটিভ আয়ন ভিতরে চলে আসলে এই জায়গায় পজিটিভিটি বেড়ে গেল, নেগেটিভ আয়ন আর একটা আনা লাগবে স্থিতিশীল করার জন্য, তখন এই বাইকার্বনেট এর সাথে ভিতরে চলে আসলো, ব্যাস। আর এই মূলের বাইরে চলে গেল হাইড্রোজেন আয়ন। এই হচ্ছে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। আশা করি বুঝতে পারছো, কোনো ঝামেলা নাই। এরপরে আমরা দেখবো হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ গেল, এখন দেখবো হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। Slides. আচ্ছা, এখন কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদে কি আছে বলো? কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদে বলতেছে কি, যে ধরো এটা হচ্ছে একটা মূল, এখন এরা আশেপাশে কি আছে? কলয়েড আছে। কলয়েড মানে কি? মাটি। এখন কলয়েডের সাথে সবসময় কি থাকে আমরা জানি? পানি থাকে, কিছু আয়নও থাকে সাথে। তো সাপোজ এই জায়গায় আছে হচ্ছে একটা ক্যাটায়ন, আর এই যে মাটি এর সাথে হচ্ছে মূলের সাথে লাগানো আছে হচ্ছে একটা হাইড্রোজেন আয়ন। এখন উনি বলতেছে, এই কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ যিনি দিতেছে ওই বিজ্ঞানী বলতেছে যে এই যে আয়নগুলো আছে, আয়নগুলো কোনো সময় স্থির বসে থাকে না। আমি যেরকম একটা মানুষ এরকম স্থির হয়ে বসে আছে সেরকম বসে থাকে না, সে সবসময় লাফালাফি করতে থাকে। আমরা কি জানি যে কোনো আয়ন কিংবা হচ্ছে অস্থিতিশীল বস্তু স্বাভাবিকভাবেই সবসময় কম্পিত হইতে থাকে। যে কোনো কিছু যদি আমরা মাইক্রোস্কোপিক লেভেলে চিন্তা করি, সবকিছুই কিন্তু কম্পিত হইতেছে, ঠিক না? এখন এই যে হাইড্রোজেন আয়ন এও কাপাকাপি করতেছে উপর নিচে, আবার এই যে আর একটা যে পটাশিয়াম কিংবা ক্যাটায়ন বলি, এও উপন্যাস করতেছে। এখন একটা পয়েন্টে আসা এই দুইজন কাঁপতে কাঁপতে ওভারল্যাপ করতে পারে। ওভারল্যাপ মানে কি? দুইজনই এক পজিশনে চলে আসতেছে। সাপোজ এটা হচ্ছে আমার হাতে থাকা ডাস্টার, এটা হচ্ছে মূলে থাকা হচ্ছে হাইড্রোজেন, এবং এটা হচ্ছে মাটিতে থাকা সেই কি আয়ন? পটাশিয়াম আয়ন কিংবা ক্যাটায়ন, তুমি যাই বলো না কেন। এটাও কাঁপতেছে, এটাও কাঁপতেছে, কাঁপতে 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 একটা টাইমে দেখা গেল তারা একই পজিশনে চলে আসছে, এক পজিশনে এই জায়গায় কাঁপতেছে। এখন কাঁপতে কাঁপতে হুট করে এই দুটো এভাবে চেঞ্জ করে নিতে পারে স্থান, তখন এ ভিতরে মূলে চলে আসবে, এ বাইরে চলে আসবে, এটাই জাস্ট ঘটছে। এখন এই যে এরকম কাঁপাকাঁপি করতে করতে একটা সময় দুজন সেম পজিশনে আসলো। ধরো এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, তারপরে আমরা হচ্ছে সেকেন্ড স্টেজ দেখি, এটা হচ্ছে মূল সেম পজিশনে চলে আসছে, এই জায়গায় পটাশিয়াম, এই জায়গায় হাইড্রোজেন, দুইটাই একই পজিশনে এসে কাঁপাকাঁপি করতেছে। তখন স্থান পরিবর্তন করবে, স্থান পরিবর্তন করলে 3 নম্বর স্টেজে কি হবে? 3 নম্বর স্টেজে দেখা যাবে হচ্ছে এই জায়গায় চলে আসছে হচ্ছে মূলে চলে আসছে এই আমাদের ক্যাটায়ন, এবং হাইড্রোজেন হচ্ছে বাইরে চলে গেছে মাটিতে। এই হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। কন্ট্যাক্ট দিয়ে কি বুঝি আমরা? কন্ট্যাক্ট দিয়ে যোগাযোগ বুঝি না? তো দুইটা যখন একসাথে ওভারল্যাপ হবে, অর্থাৎ দুইটা আয়ন, হাইড্রোজেন আয়ন এবং আরেকটা ক্যাটায়ন যখন একই সাথে সংযুক্ত হবে, কন্ট্যাক্ট করবে একে অপরের সাথে, তখন তারা দুইজন একে অপরের সাথে স্থান বিনিময় করে নিবে। এই বোঝানো হয়েছে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ, ঠিক আছে? এই হচ্ছে গেল আমাদের প্রাপ্যতা মতবাদ। এখন আমাদের কি জানা লাগবে বলো তো? এখন জানা লাগবে হচ্ছে খনিজ লবণের পরিশোষণের প্রক্রিয়া। এতক্ষণ আমরা পড়লাম খনিজ লবণ পরিশোষণের প্রাপ্যতা, নাও আমরা পড়বো খনিজ লবণ পরিশোষণের প্রক্রিয়া। এখন কি কি প্রক্রিয়া আছে বলো তো? যদি আমরা প্রাইমারিলি বলি, প্রাইমারিলি বললে আমরা দুই ধরনের প্রক্রিয়ায় ভাগ করতে পারি। একটা হচ্ছে সক্রিয় প্রক্রিয়া,
এবং আর একটা হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া, সক্রিয় এবং নিষ্ক্রিয়। এখন এটা সিকিউতে খ নাম্বারের জন্য অনেক ইম্পর্টেন্ট, যে সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য। এই কারণে আমি একটু তোমাদের এই যে ভালোভাবে দেখায় দিই। মেইন লজিক কি, মেইন লজিক এটারে সক্রিয় কেন বলা হইতেছে, এটারে নিষ্ক্রিয় কেন বলা হইতেছে, এর অ্যান্সার কিন্তু আমরা জানি না। সক্রিয় বলা হইতেছে কারণ কি, এটাতে হচ্ছে এনার্জি লাগে, এনার্জি বা শক্তি লাগে। আর নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে কি কোনো শক্তি লাগে না, শক্তি বা এনার্জি লাগে না। কেন শক্তি বা এনার্জি লাগে না, এটা একটা কোশ্চেন আসতে পারে। কারণ সক্রিয় পরিশোষণ যে প্রক্রিয়া হয়, সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া হয় হচ্ছে ঘনত্ব অনতি বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ঘনত্ব অনতি বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এর বিপরীতে। এবং এই যে নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া এ হয় ঘনত্বানুতির দিকে। ঘনত্বানুতি জিনিসটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারতেছো না, আমি বুঝাই দিচ্ছি। ঘনত্বানুতির দিকে, সাপোজ এটা হচ্ছে একটা পাত্র, এর মধ্যে দুই ভাগ করা আছে, ঠিক আছে। এখন এক পাশে আছে হচ্ছে তোমার এই পজিটিভ আয়ন অনেক আছে, এক পাশে আছে হচ্ছে তোমার কম, মাত্র দুই তিনটা পজিটিভ আয়ন আছে। এখন তুমি স্বাভাবিকভাবে যদি হইতো বিষয়টা, স্বাভাবিকভাবে কি হওয়ার কথা, এই পাশ থেকে পজিটিভ আয়ন এই পাশে যাওয়ার কথা। যেহেতু বেশি আছে, বেশি থেকে কমের দিকে যাবে, একটা সময় সাম্যাবস্থায় হবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এতে কি কোনো হইতেছে, শক্তির প্রয়োজন হবে? হবে না। কারণ কি, এটা ঘনত্বানতির দিকে হইতেছে, অর্থাৎ যেদিকে আনতি বা স্লোপ, যেদিকে কম ওই দিকেই যাইতেছে। বিষয়টা অনেকটা ফিজিক্স দিয়েও তোমরা বলতে পারো। ধরো এই জায়গায় একটা বল ছেড়ে দিলা, এই বল তো নিচের দিকেই যাবে, ঠিক না? এটাই তো স্বাভাবিক, এর জন্য তো বাইরে থেকে এক্সটার্নাল শক্তি দেওয়া লাগবে না। ঠিক সেরকমই ঘনত্বানতির দিকে গেলে এক্সটার্নাল কোনো ফোর্স লাগতেছে না, আমাদের শক্তি লাগতেছে না। বাট যদি এরকম হয় যে এই বলটারে তুমি ঘনত্বানতির বিপরীতে, অর্থাৎ গ্র্যাভিটির বিপরীতে এই দিকে না নিয়ে তুমি হচ্ছে এই কম যেগুলো আছে ওইগুলোরই বিপরীত দিকে আনবা, এই পাশে আনবা, যেই দিকে ঘনত্ব বেশি ওই দিকেই আনবা, অর্থাৎ উল্টা প্রসেসে নিবা। তাইলে কি তোমার এক্সটার্নাল ফোর্স দেওয়া লাগবে না, এই জায়গা থেকে শক্তি লাগবে। ঠিক সেই বিষয়টা এই জায়গায় হয়েছে। এখন বায়োলজিতে শক্তি বলতে কি, বায়োলজিতে শক্তি বলতে আমরা একটা জিনিসই জানি, সেটা হচ্ছে এটিপি। শক্তি লাগে না বা এটিপি লাগে না। এখন এটিপি যেহেতু লাগতেছে, এটিপি কিসের মাধ্যমে তৈরি হয় বলতো? এটিপি তৈরি হয় হচ্ছে শ্বসন প্রক্রিয়া, ঠিক না? আমরা পড়ে আসছি 9-10 এবং এই চ্যাপ্টারের শেষেও আছে শ্বসন, আমরা পড়বো ডিটেলসে। তো যদি এটিপি তৈরি করতে হয় তাহলে শ্বসনের হার বাড়ানো লাগবে না, এই শ্বসন হার বাড়বে। এটাই কি শ্বসন হার বাড়বে? শ্বসন হার বাড়বে না। এখন একটা কথা চিন্তা করো, এটিপি মানে কি? জৈব মুদ্রা। হুম। তো তুমি নিজের সাথে কল্পনা করো যে আয়নগুলো হচ্ছে প্রোডাক্ট বা মাল, এবং এটিপি হচ্ছে মুদ্রা। এখন তোমার কাছে যদি মুদ্রা থাকে তাহলে কি তুমি একটা ট্রাক ভাড়া করতে পারবা জিনিসপত্র পরিবহনের জন্য? পারবা। আর তোমার কাছে যদি মুদ্রা না থাকে তাহলে তোমার নিজের মাথায় করে বহন করা লাগবে। তাহলে কোন প্রক্রিয়ায় তুমি বেশি পরিমাণে মুদ্রা, মানে বেশি পরিমাণে জিনিসপত্র বা হচ্ছে আয়ন মালামাল এগুলা তুমি পরিবহন করতে পারবা বলো তো? অবশ্যই যদি তোমার কাছে টাকা থাকে, টাকা থাকলে তুমি ট্রাক ভাড়া করতে পারবা বা বাস ভাড়া করতে পারবা। এই যে একটা বাহন তুমি ভাড়া করতে পারতেছো, ঠিক সেরকম এই জায়গায় যেহেতু জৈব মুদ্রা আছে, এরা কি, এরা হচ্ছে বাহক থাকে এই প্রক্রিয়ায়, বাহক থাকে। এবং এই জায়গায় কি, যেহেতু এর কোনো মুদ্রা নাই, এর কোনো বাহকও নেই, ঠিক আছে? বাহক নেই। এখন ধরো বাহক আছে, তোমার কাছে ট্রাক আছে, ওর কাছে ট্রাক নাই, তাহলে বলো তো কে বেশি পরিমাণে মালামাল কম সময়ে নিতে পারবে? অবশ্যই যার বাহক আছে। তো এই বাহক থাকার কারণে একই সাথে অ্যানায়ন এবং ক্যাটায়ন পরিবহন পরিশোধন করতে পারে। একই সাথে ক্যাটায়ন এবং অ্যানায়ন এবং অ্যানায়ন পরিশোধন করতে পারে। এবং এই যে এর কোনো নিষ্ক্রিয়, এর কোনো শক্তি নাই যেহেতু, এর ক্ষেত্রে কি এরা একই সাথে করতে পারে না, হয় শুধু ক্যাটায়ন অথবা শুধু অ্যানায়ন, যে কোনো একটা একবারে বহন করতে পারবে।
একসাথে পরিশোধন করতে পারবে। এই হচ্ছে এই দুইটার মধ্যে প্রক্রিয়া। তো এই 5টা পয়েন্ট লিখলেই কিন্তু তুমি ইজিলি মার্ক পাই যাইতেছো, এন্ড এই জায়গা থেকে এমসিকিউ আসে। এখন বলো এটা কি খুব কঠিন? কঠিন না। আমরা যদি জাস্ট একটা পয়েন্ট দিয়ে শুরু করি, সেই পয়েন্টটা কি? ঘনত্বানুপাতি অথবা শক্তি। ঘনত্বানুতির বিপরীতে ঘটতেছে, এই কারণে শক্তি লাগতেছে। যেহেতু শক্তি লাগতেছে, শক্তির জন্য কি এর শ্বসন হার বাড়ানো লাগবে, শ্বসন হার বেড়ে গেল। এখন শ্বসন প্রক্রিয়ায় এই জায়গায় আরেকটা পয়েন্ট আমরা লিখতে পারি, ঠিক না? বইয়ে কিন্তু এত পয়েন্ট নাই, আমরা নিজেরাই বানাইতে পারতেছি। এখন বলো তো, এই যে শ্বসন হার বাড়লো, শ্বসনে কি লাগে? শ্বসনে এনজাইম লাগে, যেমন ক্রেবস সাইকেল, তারপরে হচ্ছে আরো বিভিন্ন চক্র টক্র যা আছে, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড সৃষ্টি। তো এই পাইরুভিক অ্যাসিডের জারণ, এই প্রক্রিয়াগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে এনজাইম লাগে। সো এই জায়গায় যে উৎসেচক বা এনজাইম লাগে, এবং এই জায়গায় কি কোনো এনজাইম লাগে? না, এই জায়গায় কোনো এনজাইম লাগে না। দেখছো, এরকম কিন্তু তুমি নিজের থেকে বের করে আনতে পারবা। জাস্ট একটা পয়েন্ট মনে রাখবা, ঘনত্বানুপাতি। ঘনত্বানুপাতির বিপরীতে ঘটতেছে, যেহেতু বিপরীতে ঘটতেছে তার মানে শক্তি লাগবে। শক্তি মানে কি? এটিপি। এটিপি তৈরি করার জন্য কি লাগবে? শ্বসন হার বাড়ানো লাগবে। শ্বসন হার বাড়াইলো, তার মানে কি এই জায়গায় এনজাইম লাগবে, ঠিক আছে? তো এখন যেহেতু আমার কাছে এটিপি আছে বা জৈব মুদ্রা আছে, তার মানে কি আমি একটা বাহক ভাড়া করতে পারবো। তার মানে আমার বাহক থাকবে, যেমন লেসিথিন কিংবা ফসফাটাইডিল কোলিন, অ্যাসিটাইল কোলিন, এই বিভিন্ন বাহন টাহন আমরা ভাড়া করতে পারবো। সেফালিন, হ্যান ফসফোলিপিড যেগুলো আছে আমরা ভাড়া করতে পারবো। আর যেহেতু বাহক ভাড়া করতে পারছি, বাহক ভাড়া করতে পারছি মানে কি আমরা একই সাথে বেশি পরিমাণ জিনিস পরিবহন করতে পারবো, অর্থাৎ একই সাথে অ্যানায়ন পরিবহন করতে পারবো, একই সাথে ক্যাটায়নে পরিবহন করতে পারবো, ঠিক আছে? বাট এদের ক্ষেত্রে দেখো, ঘনত্বানুপাতিক দিকে করতেছে, স্বাভাবিক, এক্সট্রা কোনো ফোর্স লাগতেছে না, এখানে কোনো এনজাইম লাগতেছে না। যেহেতু এক্সট্রা কোনো টাকা নাই, শুধুমাত্র ক্যাটায়ন কিংবা শুধুমাত্র অ্যানায়ন করতে পারবে। আর যেহেতু কোনো এটিপি জেনারেশনেরও দরকার পড়তেছে না, তাই কি এর শ্বসন হারও বাড়ানো লাগবে না, ঠিক আছে না? ঠিক আছে, দেখছো, অনেক ইজি। আশা করি এটা তোমরা তুলে নিছো, অ্যান্ড তুলে নেওয়ার থেকে বাসা হচ্ছে মাথায় গেছে নাও, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। মুছে দিলাম, ঠিক আছে? এখন আমরা হচ্ছে সক্রিয় আর নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য করলাম। এখন আমরা ইন্ডিভিজুয়ালি সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে কিছু ভাগ আছে, ভাগগুলা হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো। প্রথমে আসি সক্রিয় পরিশোষণ। সক্রিয় পরিশোষণ কয়টা আছে? সক্রিয় পরিশোষণ আছে হচ্ছে লুন্ডেগর মতবাদ, তারপরে 2 নম্বরে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তারপরে আছে কি লেসিথিন বাহক ধারণা, লেসিথিন বাহক ধারণা। এই তিনটা হচ্ছে সক্রিয় পরিশোষণ মতবাদ। এবং নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ আছে কয়টা? নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ আছে হচ্ছে 4টা। নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ কয়টা আছে? 4টা। কি কি? সেটা হচ্ছে আমরা মনে রাখতে পারি বাবার দোয়া দিয়ে, বাবার দোয়া। কি কি বাবার দোয়া? প্রথম বাতে হচ্ছে ব্যাপন মতবাদ, তারপরে দ্বিতীয় বাতে কি ব্যাপক প্রবাহ মতবাদ, তারপরে এই যে দোতে কি, দোতে হচ্ছে ডোনান সাম্যাবস্থা মতবাদ, এবং আতে কি, আতে হচ্ছে আয়ন বাহক ধারণা। এই হচ্ছে আমাদের, সরি, আয়ন এক্সচেঞ্জ, আয়ন বাহক না, আয়ন এক্সচেঞ্জ। একটু মিস্টেক হইতে পারে, পড়ানোর সময় আসলে অনেক কিছুই বলা যায়, ক্যামেরার সামনে কথা বলতে অনেক সময় নার্ভাস লাগে, তো এইগুলা মিস্টেক গুলা আসলে একটু মাফ করে দেওয়া লাগবে, অ্যান্ড পারলে কারেক্টও করে দেওয়া লাগবে, ঠিক আছে? এমন না যে হচ্ছে আমি নির্দোষ, ভুল হইতেই পারে, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। যেমন আমি এইমাত্র ভুল করলাম ইংলিশ বলতে। আচ্ছা, নাও, এখন এই যে প্রক্রিয়াগুলো আছে, এই প্রক্রিয়াগুলোর ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা দেখব। শুরু করব কোনটা দিয়ে? লুন্ডেগর মতবাদ। ভাই রে ভাই, এই লুন্ডেগর মতবাদ এত প্যারাদায়ক, মানে আমি আমার ইন্টারমিডিয়েট লাইফে কারো থেকে এই লুন্ডেগর মতবাদ ভালোভাবে বুঝি নাই, বুঝছো? নিজে নিজে বোঝা লাগছে পরে, ইন্টারনেট ঘেটে ঘেটে বিভিন্ন জায়গা থেকে।
বাট বিশ্বাস করো কলেজে কিংবা কোচিং এ কেউ এই লুন্ডেগর মতবাদ ভালোভাবে পড়াবে না, কারণ কি একটু পেঁচানো, বুঝতে একটু ঝামেলা হয়। না আমি অন্তত পাই নাই, তোমরা হয়তো কারো কাছে পাইলে পাইতে পারো না, বলতেছি না যে কেউই পায় না কিংবা কেউই পড়ায় না, বাট আমি আমার টাইমে পাই নাই এটা বলতেছি। আমি এনডিসিতে ছিলাম, তাও কিন্তু এটা ভালোভাবে ওইভাবে পাই নাই, ঠিক আছে। তো চলো এখন শুরু করবো আমরা হচ্ছে লুন্ডেগড়ের মতবাদ। এখন এই লুন্ডেগড় মতবাদের ক্ষেত্রে লুন্ডেগড় বলছে মেইনলি এটা যে বাহক দিয়ে বাহিত হয় আয়নগুলা, সে বাহকের নাম হচ্ছে সাইটোক্রোম, সাইটোক্রোম পাম্প, সাইটোক্রোম পাম্প। এই সাইটোক্রোম কি সেটাও আমাদের একটু জেনে নেওয়া দরকার। সাইটোক্রোম হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা আয়রন থাকে, অর্থাৎ ইংরেজিতে যদি সুন্দর করে দেখি আয়রন বেয়ারিং, অর্থাৎ আয়রন বেয়ার করতেছে বা আয়রন আছে এমন কম্পোনেন্ট, এমন কম্পোনেন্ট। এবং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এ অলওয়েজ রিডক্স বিক্রিয়া করে, সবসময় রিডক্স বিক্রিয়া করে, অর্থাৎ একবার জারণ হয় একবার বিজারণ হয়, কন্টিনিউয়াসলি এই প্রক্রিয়াগুলো হইতেই থাকে এই সাইটোক্রোমের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই সাইটোক্রোমের মাধ্যমেই লুন্ডেগড় মতবাদের যে প্রবক্তা লুন্ডেগড় সাহেব উনি বলছেন যে সাইটোক্রোমের মাধ্যমেই আসলে এক্সচেঞ্জ হয়ে থাকে বা আয়নের পরিবহন হয়ে থাকে, ঠিক আছে। কারণ কেমনে পরিবহন হয় সেটা আমরা দেখবো। সাইটোক্রোমের কয়েকটা ধরন আছে, সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম সি। তো এটা কোষের ভিতরে, কোষের বাইরে থেকে ভিতরের দিকে সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম ডি এই ক্রমান্বয়ে থাকে। তো চলো আমরা আঁকায় ফেলি। ধরো এটা হচ্ছে বহিস্থ পর্দা এবং এটা হচ্ছে অন্তস্থ পর্দা, বহিস্থ এবং এটা হচ্ছে অন্তস্থ, অর্থাৎ এটা কোষের ভিতরে আর এটা বাইরে। আমাদের মেইন টার্গেট কি, এই পাশে একটা অ্যানায়ন, এই অ্যানায়নটারে আমরা এই পাশে নিয়ে আসবো। কারণ কিভাবে আনবো, এই সাইটোক্রোমের মাধ্যমে। তো আমি মাত্রই বললাম কি যে কোষের ভিতরে সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি এই সিকোয়েন্সে সাইটোক্রোম গুলো সাজানো থাকে। প্রথমে আছে কি সাইটোক্রোম এ, এ জায়গায় কিন্তু বড় হাতের এ দেওয়া যাবে না, এগুলার প্রকাশ করতে সবসময় ছোট হাত ব্যবহার করা হয়, ছোট হাতের উপর। সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি এবং সর্বশেষে কি আছে সাইটোক্রোম বি, ঠিক আছে। এখন এদের ক্ষেত্রে কি থাকবে সাধারণত আমরা জানি আয়রন থাকবে, ঠিক না, যেহেতু আমরা পড়েই আছি যে আয়রন বেয়ারিং কম্পোনেন্ট। তো চলো আয়রন দিলাম Fe2+। এখন এই জায়গা থেকে আয়রন করলো কি একটা ইলেকট্রন ত্যাগ করলো, ইলেকট্রন যদি ত্যাগ করে, সরি, একটা ইলেকট্রন ত্যাগ করলো। এখন বলো তো একটা ইলেকট্রন যদি ত্যাগ করে Fe2+ থেকে কি হবে, Fe3+ পরিণত হবে স্বাভাবিকভাবেই। এখন Fe2+ থাকাকালীন এর হাত ছিল কয়টা, এর হাত ছিল দুইটা, মানে কি এই এর সাথে কয়টা আয়ন নিতে পারতো, দুইটা আয়ন নিতে পারতো। এখন এ যেহেতু এই জায়গায় একটা ইলেকট্রন ত্যাগ করছে, বলো তো এখন সে কয়টা কয়টা হাত হয়েছে তার, তিনটা, তিনটা অ্যানায়ন নিতে পারবে, অর্থাৎ এই অ্যানায়নটা এর সাথে এসে জয়েন করবে, জয়েন করে এই জায়গায় তিনটা অ্যানায়ন হয়ে গেল। এই জায়গায় কয়টা অ্যানায়ন ছিল, দুইটা অ্যানায়ন। একটু বুঝতে পারছো, এই স্টেপগুলো আসলে ধীরে ধীরে দেখানো উচিত, সবগুলো ইম্পর্টেন্ট, একটা না বুঝলে আর একটা বুঝতে ঝামেলা হয়ে যাবে, বুঝছো। দেখো Fe2+, Fe2+ মানে কি, Fe2+ মানে হচ্ছে আয়রনের দুই যোজনী চলতেছে, দুইটা হাত ফাঁকা আছে, এই দুইটা হাতে আমরা কয়টা নিতে পারবো, দুইটা হাতে আমি হচ্ছে দুইটা অ্যানায়ন নিতে পারবো, ঠিক আছে। এখন কি করলো, একটা ইলেকট্রন ত্যাগ করে দিল সে, একটা ইলেকট্রন যদি ত্যাগ করে এর যোজনী কত হলো, Fe3+ হয়ে গেল। এখন Fe3+ মানে কি, তার তিনটা হাত ফাঁকা হয়েছে, তিনটা হাতে কয়টা অ্যানায়ন নিতে পারবে, তিনটা অ্যানায়ন নিতে পারবে। তো এই অ্যানায়নটা আইসা যুক্ত হলো, এই যখনই ইলেকট্রনটা ত্যাগ করছে সাথে সাথে এই অ্যানায়নটা যুক্ত হয়েছে, এই জায়গায় কয়টা হলো, দুইটা অ্যানায়ন ছিল, তিনটা অ্যানায়ন হলো। এখন কোষের এই পাশে এই অন্তস্থ পর্দার এই জায়গায় একটা স্পেশাল এনজাইম আছে, তার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ, ডিহাইড্রোজিনেজ। আমি একটু দেখি দেখা যাইতেছে কিনা, হুম, একদম লাস্ট মোমেন্টে। এখন এই ডিহাইড্রোজিনেজের কাজ কি বলো তো, এই যে ডিহাইড্রোজিনেজ নাম দেখেই বোঝা যাইতেছে, ডি, ডি মানে কি ডিজেনারেট করা, কোনো কিছুতে ভেঙে ফেলা, আর হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেনকে ভেঙে ফেলবে, আর এজ মানে কি সবশেষে যদি এজ থাকে তার মানে এটা দিয়ে হচ্ছে এনজাইম বোঝাইতেছে।
বুঝছো? যে কোনো শব্দের শেষে যদি এ এস ই এই সাফিক্সটা পাও তাহলে বুঝবা সেটা হচ্ছে এনজাইম, এবং যদি ও এস ই এই সাফিক্সটা পাও তাহলে বুঝবা সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে? এখন এই যে ডিহাইড্রোজেনেস মানে কি, হাইড্রোজেনের ভেঙে ফেলবে, তো এই হাইড্রোজেনের ভেঙে কিসে পরিণত করলো, হাইড্রোজেন আয়নে পরিণত করলো এবং ইলেকট্রনে পরিণত করলো। এখন এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা আবার এই Fe3+ গ্রহণ করবে। Fe3+ যদি ইলেকট্রন গ্রহণ করে আবার কি সেই Fe2+ পজিশনে চলে গেল। তাহলে এখন এর হাত কয়টা? এখন এর হাত হচ্ছে দুইটা। দুইটা হাত মানে কি একটা বেশি হয়ে গেছে। এই যে অ্যানায়নটা আছে, তাহলে দেখো অগ্রসর হইতেছে না, প্রথমে অ্যানায়নটা ছিল কি এই জায়গায়, এখন অ্যানায়নটা এই জায়গায় চলে আসছে, তো একটুখানি আগাইছে। আর এই যে ইটা ছিল ইলেকট্রন, এই ইলেকট্রন কি করে, বাইরে থেকে অক্সিজেন আসে ভিতরে, অক্সিজেন, অক্সিজেন সাথে হচ্ছে এই ইলেকট্রন যোগ দেয়, এবং এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন এই জায়গায় যোগ দেয়, এই অক্সিজেন হাইড্রোজেন আর ইলেকট্রন মিলে পানি বের হয়ে যায় কোষের বাইরে থেকে, পানি তৈরি হয়, পানি তৈরি হয় কোষের বাইরে বের হয়ে যায়। ঠিক আছে? এখন এই যে সাইটোক্রোম সি, সাইটোক্রোম সি এর ক্ষেত্রেও সেম, এই জায়গায় আছে হচ্ছে Fe2+। Fe2+ এর কয়টা হাত আছে? দুইটা হাত, মানে দুইটা অ্যানায়ন সে রাখছে নিজের সাথে। এখন এই যে Fe3+, এটা ইলেকট্রন গ্রহণ করছিল, ঠিক না? প্রথমে তো ইলেকট্রন ত্যাগ করলো, তারপরে Fe3+ হচ্ছে আবার ইলেকট্রন গ্রহণ করলো, ইলেকট্রন গ্রহণ করার ফলে পরিণত হলো হচ্ছে Fe2+। এখন এই Fe2+ হচ্ছে এই জায়গায়। এখন এই Fe2+ কি করবে, এই Fe2+ আবার একটা ইলেকট্রন ত্যাগ করবে, Fe3+। কারণ আবার যদি একটা ইলেকট্রন ত্যাগ করে এই জায়গায়, তাহলে হচ্ছে তিনটা অ্যানায়ন নিতে পারবে। তাহলে এই জায়গা থেকে দুইটা অ্যানায়ন নিয়ে এই জায়গায় গেছিল, এই জায়গা থেকে এই অ্যানায়নটারে অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে কয়টা হলো, তিনটা অ্যানায়ন। এখন আবার এও সেম কাজই করবে, এও আবার হচ্ছে ইলেকট্রনটা ছেড়ে দিবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে আবার Fe2+ পরিণত হবে। সরি, ইলেকট্রন ছেড়ে দিয়ে তো Fe2+ না, ইলেকট্রন গ্রহণ করে Fe2+ পরিণত হবে। তার মানে কি, এই জায়গায় আবার দুইটা হাত আছে, তার মানে কি অ্যানায়নটা এখন এই জায়গায় চলে আসলো, মুক্ত হয়ে গেল। এখন সাইটোক্রোম বি, এটাও আবার সেম। এখন এই যে Fe2+টা, এই Fe2+টা হচ্ছে এই জায়গায়, Fe2+, তার মানে এর হাতে কি দুইটা অ্যানায়ন আছে। এই Fe2+টা আবার আর একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে Fe3+ পরিণত হবে। ঠিক আছে? এই যে Fe3+ পরিণত হলে এখন এর হাত কয়টা আছে? এখন এর হাত আছে হচ্ছে তিনটা, তার মানে একসাথে তিনটা অ্যানায়ন গ্রহণ করতে পারবে। এই তিনটা অ্যানায়ন গ্রহণ করলো, অ্যানায়নটা গ্রহণ করার পরে এ আবার কি করবে, এ হচ্ছে আবার ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে Fe2+ পরিণত হলো। এই তিনটা অ্যানায়ন এই জায়গায় নিয়ে গেল, যে একটা অ্যানায়ন মুক্ত করে দিল, যেহেতু এই জায়গায় দুইটা হাত, তিনটা চাইলেও রাখতে পারবে না, একটা সাইডা দেওয়া লাগবে, একটা সাইডা দিল, এই হচ্ছে সেই অ্যানায়ন, এবং এই অ্যানায়নটা ভিতরে চলে গেল। ব্যাস, এই হচ্ছে প্রক্রিয়া, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই হচ্ছে আমাদের লুন্ডেগর মতবাদ। আশা করি বুঝতে পারছো, অনেকেই বুঝতে পারো না, যেহেতু একটা কমপ্লেক্স প্রক্রিয়া, তো আমি চেষ্টা করতেছি আবার এটা একটু রিক্যাপ করার জন্য। ঠিক আছে? প্রথমে দেখো, প্রথমে এই জায়গায় আছে সাইটোক্রোম এ, সাইটোক্রোম এতে কি আছে, Fe2+ আছে। Fe2+ মানে কি, আর দুইটা হাত আছে, দুইটা হাতে দুইটা অ্যানায়ন অলরেডি আগে থেকে আছে। এখন নতুন একটা অ্যানায়ন বাইরে থেকে ভিতরে আসছে, আসার পরে এই Fe2+ করছে কি, একটা ইলেকট্রন দিছে ছেড়ে, ইলেকট্রন ছেড়ে দিলে একটা হাত বেড়ে গেছে ওই জায়গায়, সে এই যে বাইরে থেকে আসলো অ্যানায়নটা, এই অ্যানায়নটা অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করে এই পজিশনে আসছে তিনটা অ্যানায়ন। এখন আসার পরে সে আরেকটা ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে Fe3+ থেকে আবার কিসে চলে যাবে, আবার Fe2+ চলে গেল। এখন এই জায়গা থেকে সে তিনটা অ্যানায়ন নিয়ে রওনা হয়েছে, বাট ইলেকট্রন যেহেতু গ্রহণ করছে তার তো আর কাছে আর অ্যানায়ন রাখার জায়গা নাই, অ্যানায়নটা সে দিল মুক্ত করে। এখন এই মুক্ত অ্যানায়নটা এর কি করবে, এরও তো কিছু করা লাগবে, এই কারণে সেভিয়ার হিসেবে আছে হচ্ছে জায়গায় সাইটোক্রোম সি। এখন এই সাইটোক্রোম সিতে যে Fe2+টা ছিল সে করলো কি, একটা ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে তার আবার একটা হাত ফাঁকা হয়ে গেল, দুইটা হাত ছিল একটা হাত ফাঁকা হয়ে গেল, এই যে তিনটা হাত হয়ে গেল এই জায়গায়, তিনটা হাতে সে তিনটা অ্যানায়ন নিল। ঠিক আছে? তিনটা অ্যানায়ন নিল, নেওয়ার পরে কি করলো, আবার সেই যে ইলেকট্রনটা ছেড়ে দিছিল সেই ইলেকট্রনটা সে আবার গ্রহণ করলো। যখন গ্রহণ করলো তখন কি আবার এর হাত দুইটা হয়ে গেল এই জায়গায়, সেই জায়গা থেকে তিনটা নিয়ে আসলো এই জায়গায়, হয়ে গেল দুইটা হাত, তাহলে একটা এক্সট্রা ওরা বাইরে ফালাই দেওয়া লাগবে, সো এরা হচ্ছে বাইরে ফালাই দিল অ্যানায়নকে। এখন তারপরে আছে হচ্ছে সাইটোক্রোম বি। এখন সাইটোক্রোম বি কি করতেছে, এও সেম, দুইটা হাত ছিল, একটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে তিনটা হাত বানাইলো, তিনটা হাত বানানোর মানে কি, এই জায়গা থেকে দুইটা নিয়ে আসছে, তার মানে আর একটা ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গায় কি এই যে বাইরে থেকে অ্যানায়নটা এ জয়েন হলো,
জয়েন হওয়ার পরে আবার এই ইলেকট্রন গ্রহণ করলো, ইলেকট্রন গ্রহণ করলে এই জায়গায় আবার দুইটা হাত হয়ে গেল, কিন্তু নিয়ে তো আসছে জায়গা থেকে তিনটা। তো এই যে এই একটা এন্ড এই একটা আলটিমেটলি ভিতরে ঢুকে গেল। আর এই পাশে যে ইলেকট্রনটা ত্যাগ করছিল, প্রথম যে ইলেকট্রনটা ত্যাগ করছিল, ওই ইলেকট্রনটা কই কাজে লাগলো? ওই ইলেকট্রনটা কাজে লাগলো হচ্ছে এই পানি তৈরির ক্ষেত্রে। এবং এবং এই জায়গায় যে আয়রন ইলেকট্রনটা গ্রহণ করলো, এই আয়রন সেই ইলেকট্রনটা কই থেকে পাইছে? পাইছে হচ্ছে এই ডিহাইড্রোজিনেজ এনজাইমের মাধ্যমে। হাইড্রোজেন ভাঙছে, হাইড্রোজেন ভেঙে হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন তৈরি হয়েছে, এই ইলেকট্রনটা হচ্ছে এই জায়গায় জয়েন করছে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছো, কোনো ঝামেলা হয় নাই। লুন্ডেগার মতবাদ দেখলাম আমরা। তো এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। সরি, 1 মিনিট, আমি একটু পানি খাই তারপরে। আচ্ছা, তো 2 নম্বরে কোনটা ছিল? 2 নম্বরে ছিল হচ্ছে আমাদের প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। কো মানে কি? কো মানে হচ্ছে টুগেদার, অর্থাৎ প্রোটন এবং অ্যানায়ন একই সাথে ট্রান্সপোর্ট হবে, একই সাথে পরিবহন হবে, এটাই বুঝাইছে। তো চলো প্রথমেই হচ্ছে আমরা একটা কোষ ঝিল্লি আঁকি। সাপোজ এটা হচ্ছে একটা কোষ ঝিল্লি। এখন এইদিকে হচ্ছে এর বহিস্থ এবং এইদিকে হচ্ছে অন্তস্থ। এর এক জায়গায় বিভিন্ন জায়গায় কোষ ঝিল্লির বিভিন্ন জায়গায় প্রোটন পাম্প আছে। পাম্পের কাজ কি? পাম্পের কাজ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় সরায় দেওয়া। হ্যাঁ, তো এখন প্রথমে হলো কি, এই জায়গায় একটা এটিপি ভেঙে গেল। এটিপি ভেঙে কি তৈরি করলো? এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট প্লাস অনেক শক্তি। এখন এই শক্তিটারে তো কাজে লাগানো লাগবে। এই শক্তি কাজে লাগানোর জন্য এই জায়গা থেকে একটা প্রোটন রে সে করলো কি, কোষের বাইরে বের করে দিল। এখন বলো, প্রোটন যদি কোষের বাইরে বের হয়ে আসে, এই জায়গায় কি ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট ঠিক ঠিক থাকবে? থাকবে না। কোষের এই যে ভিতরে ভিতরে পজিটিভ আয়নের পরিমাণ কমে গেল এবং বাইরে পজিটিভ আয়নের পরিমাণ বেড়ে গেল। তো কোষের ভিতরে যদি পজিটিভ আয়নের পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু কোষ স্টেবল পজিশনে থাকতে পারবে না, কোষ স্থিতিশীল থাকতে পারবে না। কোষ স্থিতিশীল থাকার জন্য কি হবে? তাহলে বাইরে থেকে এবার একটা ক্যাটায়ন আমরা কোষের ভিতরে প্রবেশ করাই দিলাম, ব্যাস, কোষ হয়ে গেল স্থিতিশীল, একটা ক্যাটায়ন ভিতরে ঢুকে গেল। বাট এখন বলো তো, এখনো কিন্তু ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট ঠিক হয় নাই। কারণ আমি কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট মানে এক হচ্ছে আয়নের সাম্য আর একটা হচ্ছে পিএইচ এর সাম্য। এখন বলো তো এই জায়গায় কি পিএইচ এর সাম্য আছে? নাই। কারণ কি, হাইড্রোজেন আয়ন ছিল। হাইড্রোজেন আয়ন থাকলে কি, যত বেশি থাকবে পিএইচ তত কমবে। যেহেতু হাইড্রোজেন আয়ন বের হয়ে গেছে কিছু সংখ্যক, তাহলে পিএইচ স্বাভাবিকভাবে কি একটুখানি হলে বাড়ছে। পিএইচ এর সাম্যাবস্থা বজায় রাখা লাগবে আমাদের। পিএইচ এর সাম্যাবস্থা বজায় রাখতে আলটিমেটলি আবার ভিতরে কারে আনা লাগবে। এই যে বের হয়ে গেছিল অবাধ্য সন্তান প্রোটন, এই প্রোটনরে আমি আবার ভেতরে আনলাম। প্রোটনরে আমি আবার ভেতরে আনলাম, পিএইচ এর সাম্য রক্ষা হলো। বাট এখনো প্রবলেম আছে। কি প্রবলেম আছে? এখন প্রবলেম হচ্ছে, তুমি যে আবার আর একটা প্রোটন ঢুকাইলা, এই জায়গায় তো আবার এই যে এর সাম্য ঠিক থাকলো না, কারণ প্রথমে সাম্য কমে গেছিল। তারপরে আবার তুমি একটা আয়ন ঢুকাইলা, সাম্যাবস্থা আবার ঠিক হয়ে গেল। তারপরে কি আবার আর একটা আয়ন ঢুকাই দিচ্ছে, তাহলে তো সাম্যাবস্থা আবার চেঞ্জ হয়ে যাবে, কারণ কি পজিটিভ আয়ন বেড়ে গেল। তার মানে কি এখন বাইরে থেকে আমাদের একটা নেগেটিভ আয়ন ভিতরে ঢোকানো লাগবে। নেগেটিভ আয়ন, এই ক্লোরাইড বা যে কোনো নেগেটিভ আয়ন আমি ভিতরে ঢুকাইলাম। তাইলে বলো তো, এবার গেলে মনে হইতেছে না প্রপার একটা সক্রিয় পরিশোষণ মতবাদ? প্রপার সক্রিয় পরিশোষণ মতবাদ কেন বলতেছি দেখো তো। এই জায়গায় কি এটিপি লাগছে, শক্তি লাগছে, তারপরে কি ঘনত্বানতের বিপরীতে কাজ করা লাগছে। কারণ এই যে প্রথমে হাইড্রোজেন আয়নটা পাঠাইছে, ওর পাঠানোর কোনো দরকার ছিল না, সাম্যাবস্থায় ছিল, বাট ঘনত্বানতের বিপরীতে পাঠাই দিছে। তারপরে দেখো, তারপরে কি হয়েছে, আমাদের একই সাথে ক্যাটায়নও ঢুকছে, একই সাথে অ্যানায়নও ঢুকছে।
ঠিক আছে, তো সবগুলো শর্তই কিন্তু বোঝা যাইতেছে এরা আসলে সক্রিয় পরিশোষণ অথবা, বুঝতে পারছো? সো এই হাইড্রোজেনের বাইরে যাওয়ার মূল কারণ কি ছিল? মূল কারণ ছিল বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই একটা ক্যাটায়ন এবং এই একটা অ্যানায়নকে কোষের ভিতরে নিয়ে আসা। এই হচ্ছে আমাদের প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তো দেখো, একই সাথে প্রোটন এবং অ্যানায়ন এই দুইটা একই সাথে ভিতরে ঢুকতেছে না এই পাশ থেকে, এই কারণে এটাকে বলতেছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, অর্থাৎ একই সাথে পরিবহন হইতেছে। এই নাম অনেক ফ্যান্সি কঠিন মনে হতে পারে, বাট আসলে খুব বেশি কঠিন না। ঠিক আছে, তারপরে আসো হচ্ছে লেসিথিন বাহক ধারণা, 3 নাম্বার সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া। লেসিথিন কি বলতো? লেসিথিন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। এটা আছে হচ্ছে তোমাদের কোষ রসায়ন অধ্যায়, লেসিথিন সেফালিন এই দুটো হচ্ছে ফসফোলিপিড। যদিও তোমাদের কোষ রসায়ন অধ্যায় শর্ট সিলেবাসে নাই দেখা হয়তো পড়ো নাই, বাট আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু পড়া লাগবে। আমি প্ল্যান করতেছিলাম রিসেন্টলি যে হচ্ছে আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বায়োলজিতে শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। হচ্ছে একটা না, মানে একটা কোর্স রান করতে পারি, ফ্রি কিংবা পেইড, এটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে। বাট দেখা যাক কি হয়, আশা করি কন্ট্যাক্ট করতে পারবো। ঠিক আছে, তো লেসিথিন বাহক ধারণা 3 নাম্বার। লেসিথিন কি? লেসিথিন হচ্ছে ফসফোলিপিড। তো চলো আমরা হচ্ছে একটা কোষ ঝিল্লি আঁকাই। এই হচ্ছে একটা কোষ ঝিল্লি সাপোজ। এখন কোষ ঝিল্লিতে বিভিন্ন প্রকারের ফসফোলিপিড থাকে, এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে আছে প্রথম অধ্যায়ে কোষ ঝিল্লিতে। কোষ ঝিল্লি টপিকে লেখা আছে যে আমাদের কোষ ঝিল্লিতে কয় ধরনের ফসফোলিপিড থাকে বলতো? 5 ধরনের ফসফোলিপিড থাকে। তার মধ্যে সবচেয়ে জটিল কোনটা? এই 5 ধরনের মধ্যে সবচেয়ে জটিল হচ্ছে এই লেসিথিন। এবং সবচেয়ে সরল কোনটা? সবচেয়ে সরল হচ্ছে ফসফোটাইডিল কোলিন। ফসফোটাইডিল কোলিন, যারা জানো না জানো না, তো সবসময় চেষ্টা করবে এরকম কোরিলেট করে পড়ার সময়। অর্থাৎ দেখো, একটা টপিকের মধ্যে লেসিথিন চলে আসছে, তো লেসিথিন আরো কোন কোন জায়গায় আছে? কোষ রসায়নে আছে। তারপরে এই যে ফার্স্ট চ্যাপ্টারে আছে লেসিথিন থেকে ফসফোলিপিডের কথায় গেলাম। এরকম যখন একটা জিনিস পড়বা, তখন যখন তুমি দেখবা যে এরকম একটা জিনিস, একটা ওয়ার্ড পড়ার পরে সেই ওয়ার্ডটা বইয়ের আরো কোন কোন জায়গায় আছে, কোন কোন টপিকে আছে, এটা তুমি কোরিলেট করতে পারতেছো, তখন বুঝবা যে তোমার পড়াটা আসলে সম্পূর্ণ হয়েছে। বুঝছো? এভাবে পড়াই হচ্ছে উচিত। মেডিকেল ভর্তি পরীক্ষা বলো কিংবা যে কোনো আহ, ভর্তি পরীক্ষা বা এইচএসসি যে কোনো কিছুর জন্য এইভাবে পড়া উচিত। অর্থাৎ প্রিপারেশন এমন হওয়া উচিত যে তুমি যখন একটা শব্দ এক জায়গায় পড়বা, তখন ওইটা আরো কোন কোন জায়গায় আছে, কোন কোন টপিকে আছে, এটা অটোমেটিক যেন তোমার মাথায় চলে আসে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। তো এই যে লেসিথিন, এ আছে হচ্ছে এই পাশে, ধরো এই যে হচ্ছে বাইরের দিক আর এটা হচ্ছে ভেতরের দিক, তাহলে এই জায়গায় হচ্ছে লেসিথিনটা আছে। এখন প্রথমে কি করবে? এই লেসিথিন একই সাথে ক্যাটায়ন এবং অ্যানায়ন যুক্ত করবে। ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়নের সাথে যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে এই দুইটারে কইসিলি বরাবর বহন করে এই পাশে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এই লেসিথিনটা ভেঙে যাবে। আমি একটু কইসিলির বাইরে দেখাইতেছি, এটা ভিতরেই ভেঙে গেল। ভেঙে কি কি তৈরি করবে? ভেঙে তৈরি করবে হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম কি ফসফাটাইডিল কোলিন, এবং আর একটা কি তৈরি করবে? আর একটা তৈরি করবে হচ্ছে, সরি, ফসফাটাইডিল কোলিন না, একটা মিস্টেক করছি রে আবার, এই কারণেই ট্যাব নিয়ে রাখছি, মাঝে মধ্যে চেক করতেছি যে ভুল কিছু করলাম না। এটা হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড। ফসফাটাইডিল কোলিন নামে জিনিস আছে, ফসফাটাইডিক অ্যাসিড। তো এটা হচ্ছে সবচেয়ে সরল কৌশলের মধ্যে। ঠিক আছে, ফসফাটাইডিল কোলিন নামে যে কিছু নাই তা না, কিন্তু ফসফাটাইডিল কোলিন কি জানো? ফসফাটাইডিল কোলিন হচ্ছে লেসিথিন। বুঝছো? লেসিথিনের ফসফাটাইডিল কোলিন কেন বলা হয়? কারণ এর মধ্যে একই সাথে ফসফাটাইডিক অ্যাসিড থাকে, তার পাশাপাশি কোলিন থাকে। এই দুইটা মিলে এই জটিল ফসফোলিপিডটা তৈরি করছে, এই দুইটা সরল মিলে জটিল। এখন এই যে লেসিথিনটা এই পাশে আসলো, এসব ভেঙে 2 ভাগে ভাগ হয়ে গেল। ভেঙে 2 ভাগে ভাগ হয়ে কি হবে বলো তো? এই যে একটা হবে ফসফাটাইডিক অ্যাসিড, ফসফাটাইডিক অ্যাসিড, এবং আরেকটা হবে হচ্ছে কোলিন। সেই ফসফাটাইডিক অ্যাসিড এবং কোলিন এই দুইটার একটার সাথে এই যে আমাদের
ক্যাটায়ন এবং একটার সাথে অ্যানায়ন কোষের ভিতরে প্রবেশ করবে, কোষের ভিতরে প্রবেশ করবে, জাস্ট এমনিই হয়। তো প্রথমে কি করলো, প্রথমে কোষ ঝিল্লির বাইরের দিকে একই সাথে ক্যাটায়ন এবং অ্যানায়ন একে অপরের সাথে যুক্ত হইলো। একে অপরের সাথে যুক্ত হওয়ার পরে এই লেসিথিন এই দুইটারে নিয়ে গেল কোষ ঝিল্লির ভেতরের তলে। কোষ ঝিল্লির ভেতরের তলে নিয়ে যাওয়ার পরে এই লেসিথিন স্প্লিট হয়ে গেল, ভেঙে গেল। ভেঙে কি কি তৈরি করলো, সরল ফসফোলিপিড তৈরি করলো। একটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড এবং আরেকটা হচ্ছে কোলিন। এই ফসফোটাইডিক অ্যাসিডের সাথে বা কোলিনের সাথে, এটা ম্যান্ডেটরি না যে কার সাথে কি যাবে, জাস্ট একটার সাথে ক্যাটায়ন যাবে, একটার সাথে অ্যানায়ন যাবে, বাস এমনি কোষের ভিতরে ঢুকে যাবে। ইজি ইজি পিজি লেমন স্কুইজি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া শেষ। এবার কি আছে, এবার আছে হচ্ছে আমাদের নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। তো সক্রিয় পরিশোষণ মতবাদের মতো নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ তেমন কঠিন না, খুব ইজি। প্রথমেই আসো, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদে কি কি আছে। নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদে প্রথমে আছে হচ্ছে ব্যাপন মতবাদ। ব্যাপন মতবাদ, ব্যাপন মানে কি, সিম্পল, ধরো এরা হচ্ছে কোষের বাহির এবং এরা হচ্ছে কোষের ভেতর। এখন কোষের ভেতরে ধরো পজিটিভ আয়নের পরিমাণ কম এবং কোষের বাইরে অনেক বেশি পরিমাণে পজিটিভ আয়ন হয়ে গেছে। কারণ কোষের ভিতরে তাইলে কি স্বাভাবিকভাবে ব্যাপন প্রক্রিয়ায় পজিটিভ আয়ন প্রবেশ করবে, এটা ভিতরে চলে গেল, তারপর এটা ভিতরে চলে গেল, তারপরে যখন একটা সাম্যাবস্থা আসবে তখন দুইটা ব্যাপন থেমে যাবে। তো এই হচ্ছে ব্যাপন মতবাদ। তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে ব্যাপক প্রদাহ মতবাদ। ব্যাপক প্রবাহ মতবাদ। ব্যাপক প্রবাহতে কি বলা হয়েছে, ধরো এটা হচ্ছে একটা গাছ, গাছের মাধ্যমে যখন অনেক প্রচ্ছেদন হইতেছে, প্রচ্ছেদন হওয়ার ফলে কি মূলস্থান তৈরি হয়, জানা? মূলস্থানের কারণে কি মূল দিয়ে অনেক বেশি পরিমাণে পানি ঢুকতেছে, অনেক বেশি পরিমাণে পানি ঢুকতেছে, যেহেতু অনেক বেশি প্রচ্ছেদন হয়ে যেতেছে গাছ থেকে, তো মূল দিয়ে অনেক বেশি পরিমাণে পানিও ঢোকা লাগবে, তা নাহলে গাছ তো মরে যাবে বা উইল্টিং হবে, ঠিক না? এই যে অনেক বেশি পানি ঢুকতেছে, পানির সাথে সাথে কিছু পরিমাণে আয়ন ঢুকে যেতেছে, পানির সাথে সাথে কিছু পরিমাণে আয়নও ঢুকে যেতেছে, মানে পানির টানে আয়নও চলে আসতেছে। এটাই হচ্ছে মেইনলি বোঝাইছে ব্যাপক প্রবাহ মতবাদে। সরি। এরপরে আছে হচ্ছে কি আমাদের আয়ন এক্সচেঞ্জ মতবাদ। আয়ন এক্সচেঞ্জ মতবাদ, আচ্ছা, আয়ন এক্সচেঞ্জ মতবাদে কি হয়েছে, যে ধরো কোষের ভিতরে পানি আছে, এটা হচ্ছে কোষের ভেতর এবং এটা হচ্ছে আউট, বাহির। এখন এই কোষের ভিতরে পানি ভেঙে হাইড্রোজেন আয়ন তৈরি করছে এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করছে। এখন কোষের ভিতরে তোমার হাইড্রোজেন আয়নের দরকার নেই, তোমার দরকার হচ্ছে অন্য একটা ক্যাটায়নের, যেই ক্যাটায়নটা আছে হচ্ছে বাইরে। তখন কি করবে, এই হাইড্রোজেন আয়ন বাইরে চলে আসবে এবং এই হাইড্রোজেন আয়নের বিনিময়ে ক্যাটায়নটা ভিতরে চলে আসবে। ব্যাস, এই হচ্ছে আয়নের এক্সচেঞ্জ ঘটলো, হাইড্রোজেন আয়নের বদলে অন্য একটা ক্যাটায়ন ভিতরে ঢুকলো, এই হচ্ছে আয়ন এক্সচেঞ্জ। ওই যে হাইড্রোক্সিল আয়ন, এই হাইড্রোক্সিল আয়নের বিনিময়ে এ বাইরে চলে গেল এবং এর বদলে আরেকটা ভিতরে আসলো, ক্লোরাইড ভিতরে আসলো, সাপোজ একটা অ্যানায়ন ভিতরে চলে আসলো। এই হচ্ছে মেইনলি আমাদের আয়ন এক্সচেঞ্জ মতবাদ, যে একটা আয়নের পরিবর্তে আরেকটা আয়ন আমরা পাবো, এই, আর কিছুই না। এবং লাস্ট যে থাকতেছে সেটা হচ্ছে আমাদের ডোনান সাম্যাবস্থা মতবাদ। ডোনান সাম্যাবস্থা এইটাই একটু এক্সেপশনাল। ডোনান সাম্যাবস্থা মতবাদ কি, ডোনান সাম্যাবস্থা মতবাদে বলা হইতেছে, ধরো এটা হচ্ছে একটা কোষ। এখন কোষের ভিতরে কিছু নেগেটিভ আয়ন আছে, অ্যানায়ন আছে, নেগেটিভ আয়ন। কিন্তু প্রবলেম হচ্ছে এই নেগেটিভ আয়নগুলো অব্যাপনযোগ্য, অর্থাৎ নেগেটিভ আয়নগুলো যে তুমি বাইরে বের করে দিবা সেটা পসিবল না। এটা কি আদৌ পসিবল যে অব্যাপনযোগ্য নেগেটিভ আয়ন? হ্যাঁ পসিবল। ইভেন আমাদের মানুষের বডিতেই আছে, আমাদের যে প্লাজমা প্রোটিন গুলো আছে কিংবা প্রোটিন গুলো আছে, এই প্রোটিন গুলো কিন্তু নেগেটিভ আয়ন বিশিষ্ট, নেগেটিভলি চার্জ, বাট এদের
আকার অনেক বড়, এই কারণে এরা সহজে ব্যাপন হইতে পারে না। কোষঝিল্লির মধ্যে দিয়ে কিন্তু সবকিছু ব্যাপন প্রক্রিয়া যাইতে পারে না, এই কারণে বিভিন্ন প্রক্রিয়া আছে, ফ্যাসিলিটেড ডিফিউশন আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে, প্যাসিভ ট্রান্সপোর্ট আছে, বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, ঠিক আছে। তো এখন বাইরে যেহেতু যাইতে পারতেছে না, তো কোষের ভিতরে সামহাও অ্যানায়ন বেড়ে গেছে। এখন এই অ্যানায়নটা তুমি বাইরে বের করে দিতেছো না, পারতেছো না, কারণ কি এর আকার বড় কিংবা কোনো প্রবলেম আছে, এটা অব্যাপনযোগ্য, ব্যাপন হয়ে যাচ্ছে না। তখন তোমার কি করা লাগবে, অবশ্যই বাইরে থেকে একটা পজিটিভ আয়ন ভিতরে ঢুকায় দেওয়া লাগবে তোমার, আইসা এই তিনটারে স্টেবল করে দেওয়া লাগবে, নিষ্ক্রিয় করে দেওয়া লাগবে, তাহলে কিন্তু কোষ স্টেবিলিটি হবে। এটাই হচ্ছে মিস্টার ডোনান বলছে ওনার মতবাদে, যেটা আমরা বলতেছি হচ্ছে ডোনান সাম্যাবস্থা মতবাদ। অর্থাৎ মেইন থিং কি, যদি কোষের ভিতরে অব্যাপনযোগ্য অ্যানায়নের পরিমাণ বেড়ে যায়, তাইলে কোষের বাইরে থেকে ক্যাটায়ন এসে তাদের নিষ্ক্রিয় করে দেবে, এই হচ্ছে মেইন থিং, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শেষ লবণ পরিশোষণ প্রক্রিয়া। জাস্ট একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে এই লবণ পরিশোষণ প্রক্রিয়ায় যে কিছু লাগে আমাদের, কি প্রভাবক লাগে, সেই প্রভাবকগুলো আমাদের একটু জানা লাগবে। চলো আমরা একটু প্রভাবকগুলো দেখি। খনিজ লবণ পরিশোষণের প্রভাবক, প্রভাবকগুলো সবগুলো ইম্পর্টেন্ট না, বাট দুই তিনটা প্রভাবক আছে, ওই জায়গা থেকে এমসিকিউ আসার চরম চান্স আছে। এই পর্যন্ত আসে নাই, বাট আসবে, বুঝছো। যেমন এই জায়গা থেকে দেখো তোমরা হচ্ছে এটা রিডিং করবা, প্রভাবক তেমন গুরুত্বপূর্ণ না, বুঝছো। এই কারণে সবগুলা লেখা হুদায় টাইম ওয়েস্ট করার কোনো মানে নাই। জাস্ট আমি একটা বলতেছি যে দুইটা, সরি, একটা হচ্ছে অক্সিজেনের অভাব। ধরো অক্সিজেনের অভাব হইলো, তখন কি হবে, সক্রিয় লবণ পরিশোষণের হার কমে যাবে। কেন কমে যাবে, সক্রিয় লবণ পরিশোষণ কি জানি আমরা, এনার্জি লাগবে। এনার্জি কিসের মাধ্যমে তৈরি করবো, আমরা শ্বসনের মাধ্যমে তৈরি করবো। শ্বসনের জন্য কি লাগবে, শ্বসনের জন্য অক্সিজেন লাগবে, সবার শোষণের জন্য অক্সিজেন লাগবে। তো অক্সিজেন যদি কমে যায় পরিবেশে, তাইলে কি আমাদের সক্রিয় পরিশোষণের মাত্রা কমে যাবে। এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুইটা আয়নের উপস্থিতি পটাশিয়ামের আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে। উপস্থিতি পটাশিয়াম আয়ন শোষণ বাধাগ্রস্ত করে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা এই পর্যন্ত কোনো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে নাই, বাট আই থিঙ্ক যে আগামী 2-1 বছরের মধ্যে এই কোশ্চেনটা আসবে। অ্যান্ড এই জায়গা থেকে আর একটা আছে যে এই ক্যালসিয়ামের অত্যাধিক উপস্থিতি, ক্যালসিয়াম যদি অনেক বেশি থাকে, তাইলে সেটা কি ম্যাগনেসিয়ামের শোষণকে বাধাগ্রস্ত করে। মানে যদি ধরো ক্যালসিয়াম অধিক আছে, তাহলে ম্যাগনেসিয়ামের শোষণকে বাধা দিবে, আর যদি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম উভয়ই অনেক বেশি থাকে, তাহলে পটাশিয়ামের শোষণকে বাধা দিবে, ঠিক আছে। এই দুইটাই হচ্ছে একটু ইম্পর্টেন্ট ছিল। এবং এর পাশাপাশি আরো দেখো বিভিন্ন জিনিসপত্র, আয়নের ঘনত্ব, যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আয়নের ঘনত্ব বাড়লে আয়ন শোষণের হার বৃদ্ধি পায়। তারপর তাপমাত্রা, একটি সংকীর্ণ সীমা তাপমাত্রার মধ্যে লবণ পরিশোষণের হার বৃদ্ধি করে। তারপর আলো, প্রস্বেদন, অক্সিজেন, শাসনিক বস্তু বৃদ্ধি অঞ্চল, যে সক্রিয় কোষ বিভাজন অঞ্চল যদি বৃদ্ধি পায়, তাহলে সে জায়গায় দিয়ে হচ্ছে আয়নের পরিশোষণ বৃদ্ধি পায়। এইসব অনেক হাবিজাবি কথাবার্তা বলা আছে, এটা রিডিং করে নিবা। সো পুরোলি আমাদের ক্লাস আজকে এই জায়গায় শেষ। আজকে আমরা কোন পর্যন্ত পড়লাম, আজকে আমরা পড়লাম প্রচ্ছেদনের আগ পর্যন্ত, ঠিক আছে। তো নেক্সট দিন আমরা কি পড়বো, প্রচ্ছেদন পড়বো, and তারপরে সালোক সংশ্লেষণ, শ্বসন, আমরা শেষ করতে থাকবো। তো হোপ তোমরা, যেহেতু তোমাদের খুব বেশি টাইম নাই, 2 মাস টাইম মাত্র তোমরা বললা, তো চেষ্টা করবো যে আগামী 10 দিনের মধ্যে এই চ্যাপ্টারটা কভার করার জন্য। আমাদের জন্য দোয়া করবা, আমার সামনে এক্সাম আছে, এগুলোর প্যারা নিয়ে তোমাদের জন্য ক্লাস নিতেছি জাস্ট তোমাদের সুবিধার জন্যই। সো বেস্ট অফ লাক, পড়াশোনা করো, কোনো ফাঁকিবাজি করো না, অ্যান্ড অন্য কোনো দিকে ডিস্ট্রাক্টেড হয় না, জাস্ট পড়াশোনায় ফোকাস করো। আসসালামু আলাইকুম।